হঠাৎ একটা আওয়াজ কানে আসলো, দাদা, আপনার স্টপেজ এসে গেছে। আমার নাম সুপ্রকাশ। আমি একটা টেলিফোন অফিসে কাজ করি। আমার অফিস কালিগ বিজয়ের বোনের বিয়ে আমাকে বাড়ি গিয়ে কার্ড দিয়ে নিমন্ত্রণ করে এসেছিল। তাই আমি নিমন্ত্রণ রক্ষার জন্য বন্ধুর বাড়ি যাচ্ছি। আজকে তার বোনের আইবুড়ো ভাত, কাল বিয়ে। আমার সকালেই ওদের বাড়ি আসার কথা ছিল, কিন্তু হঠাৎ অফিসে কাজ পড়ে যাওয়ায় আর আসা হয়নি। তাই অফিসে সব কাজ সেরে বাড়ি গিয়ে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গিয়েছে। এটাই ওদের বাড়ি আসার শেষ বাস। হাওড়া থেকে ছাড়ে রাত ৯টা। আমার জানা ছিল না যে ওদের বাড়ি হাওড়া থেকে এত দূরে। তাহলে হয়তো কাল ভোরেই রওনা দিতাম। আর এইসব কথা বলে লাভ নেই। বাসে যখন উঠেই পড়েছি, আর এইসব কথা চিন্তা ভাবনা করা মূল্যহীন। আমি সারাদিনের পরিশ্রমের পর বাসের ঝাঁকুনিতে ঘুমিয়ে পড়েছিলাম। বাসের ড্রাইভার ডাকতেই আমার ঘুমটা ভাঙল। আমি আমার ব্যাগটা নিয়ে বাস থেকে নেমে পড়লাম। নেমেই সবার প্রথম আমার চোখটা গেল বাসস্ট্যান্ডের লেখাটার দিকে, জয়পুর বাসস্ট্যান্ড। আমি অচেনা বাসস্ট্যান্ডটার চারিপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। খোঁজ করতে থাকলাম একটা খাবার দোকানের, কারণ খিদে আর জল তেষ্টা দুটোই ভীষণ পেয়েছে। তারপর আমার চোখ পড়ল বাসস্ট্যান্ডে গামছা পেতে শুয়ে থাকা একটা লোকের দিকে। লোকটাকে কেমন যেন বিধ্বস্ত দেখতে। ভাবলাম ওনাকে ডেকে জিজ্ঞাসা করব এখানে খাবারের দোকান কোথায় আছে। কিন্তু তারপর ভাবলাম লোকটা হয়তো পাগল, না হলে নেশা করে ঘুমাচ্ছে। এক্ষুনি ওনাকে ঘুম থেকে তুলে উঠেই হয়তো আমাকে গালিগালাজ করবে কিংবা মারতেও পারে। তার চেয়ে বাবা থাক, ভগবান পা দিয়েছে, নিজেই ঘুরে ঘুরে খুঁজে নেব। তারপর বাম হাতটা চোখের সামনে ধরে দেখি ঘড়িতে 12টা পেরিয়ে গেছে। তার মানে এখানে দোকান বন্ধ থাকাটাই স্বাভাবিক। এটা তো আর আমাদের শহর না যে সারাদিন রাত দোকান খোলা থাকবে। আর দেরি না করে গুটি গুটি পায়ে বিজয়ের বাড়ির দিকে রওনা দিই। আমি এর আগে যদিও বা একবার বিজয়ের বাড়ি এসেছি, তাই আমার স্পষ্ট মনে আছে ওদের বাড়ির রাস্তা। কিছুটা রাস্তা হাঁটতেই দেখি আমার পিছন পিছন একটা কুকুর আসছে। আমি কুকুরকে খুব ভয় পাই, তাই পায়ের সামনে পড়ে থাকা একটা ঢিল নিয়ে কুকুরটাকে তাড়িয়ে দিই। তারপর আবার হাঁটতে শুরু করি। এবার আমি একটা জিনিস দেখে পুরো হতভম্ব হয়ে যাই। সামনে একটা দোকানে আলো জ্বলছে আর একটা লোক দোকানের বাইরে ঝাঁট দিচ্ছে। আমি প্রথমে ভাবলাম হয়তো আমার মনের ভুল, তাই নিজের হাতে একটা চিমটি কেটে পরখ করে নিলাম। না, এটা তো সত্যি। আমার মুখে একটা মৃদু হাসি ক্রমশ প্রকাশ পেয়ে উঠল। আমি দৌড়ে গিয়ে দোকানের মধ্যে ঢুকে পড়লাম। দোকানদার আমাকে দেখে প্রশ্ন করল, কে আপনি? কি চাই? এত রাতে কোথা থেকে দৌড়ে আসলেন? আমি উত্তর দিলাম, সব বলছি, আগে একটু জল দিন না, তেষ্টাতে গলা ফেটে যাচ্ছে। উনি রান্নাঘরের ভেতর থেকে একটা জলের মগ নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিলেন। আমি এক টানে প্রায় হাফ মগ জল শেষ করে দিই। তারপর আমি বললাম, কিছু খেতে দিন না, প্রচণ্ড খিদে পেয়েছে, টাকা নিয়ে চিন্তা করবেন না। তারপর তিনি রান্নাঘরে চলে গেলেন, আর মিনিট দুয়েক পর থালায় করে আমার জন্য ভাত, ডাল, তরকারি, মাংস এনে দিলেন। এবার বলুন তো, আপনি ওইভাবে দৌড়ে আসলেন কোথা থেকে? আর একটা কথা, সব খাবারগুলোই কিন্তু ফ্রিজের। আমি অনেকক্ষণ আগেই সব খাবারগুলো ফ্রিজের মধ্যে ভরে দিয়েছিলাম। আমি তৃপ্তি ভরে খাবারগুলো খেতে থাকি আর সব ঘটনাটা খুলে বলি। উনি কথাটা শুনেন চুপ করে। তারপর আমার খাওয়া শেষে উনি আমার হাতে জল ঢেলে দেন। আমি এতক্ষণ লক্ষ্যই করিনি খিদের চোটে। এখন লোকটার মুখের দিকে তাকাতে দেখি লোকটার গোটা মুখে নখে চিরার দাগ। বেশ হৃষ্টপুষ্ট চেহারা, মাথায় ঝাঁকড়া চুল, মুখে এক গাল কাঁচা পাকা দাড়ি। লোকটাকে দেখে মনে হচ্ছে জেল ফেরা আসামি। সে যাই হোক, আমার সাথে তো কোনো খারাপ করেনি। তারপর আমি তাকে প্রশ্ন করলাম, খাবারের দাম কত? লোকটা একটু মৃদু হেসে উত্তর দিল, টাকা লাগবে না, এমনিতেই কাল সকালে খাবারগুলো ফেলে দিতাম। সেই খাবারগুলো আপনার খিদে মেটালো, এটাই অনেক। জীবনে তো অনেক পাপ করলাম, একজন অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দিয়ে যদি একটু পাপের ভার কমে তো কমবে। আমি অনেক জেদাজেদির পরেও তিনি কোনোভাবেই টাকা নিলেন না। তাই আমিও আর দেরি না করে ব্যাগ থেকে টর্চটা বার করে বিজয়ের বাড়ির দিকে রওনা দিই। শুধু যাবার সময় একবার ঘাড় ঘুরিয়ে সাইনবোর্ডে লেখাটা পড়লাম। লেখাটা রোদে জলে কিছুটা অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে যে তাতে লেখা অন্নপূর্ণা হিন্দু হোটেল। আমি আবার সামনের দিকে তাকিয়ে হেঁটে চলি। কিছুটা রাস্তা যেতে না যেতেই আমার পেটের মধ্যে কেমন জানি গোলমাল হতে আরম্ভ করল, আর পেটটা ভীষণ ভারী হয়ে গেল।
তাই আমি একটু দাঁড়িয়ে পড়লাম আর ব্যাগ থেকে জলের বোতলটা বার করে খেতে থাকলাম, যেটা আমি হোটেল থেকে ভরে এনেছিলাম। মিনিট 10 দাঁড়ানোর পরে হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি ইতিমধ্যে 2টো বেজে গিয়েছে। এখনও প্রায় 4-5 ঘন্টার হাঁটা পথ, তাই আমি দাঁড়িয়ে না থেকে হাঁটতে শুরু করি। এবার হঠাৎ আমার যেন মনে হলো কেউ আমার পিছু করছে। প্রথমে ভাবলাম সেই কুকুরটা হবে হয়তো, তাই আমি আগেভাগেই রাস্তা থেকে ঢিল গুড়িয়ে ফিকে দিলাম। তারপর ঘাড় ঘুরিয়ে দেখি, কই, কিছুই তো নেই। নিজে নিজেই বলে উঠলাম, নিশ্চয়ই মনের ভুল। আমি আবার হাঁটা শুরু করি। কিছুক্ষণ পর আবার সেই এক অনুভূতি। এবার পিছু ফিরে তাকাতেই দেখি একটা কালো ছায়া ঠিক আমার হাত 10 দূরে দাঁড়িয়ে। আমি ভয়ে প্রাণ হাতে নিয়ে দৌড়াতে থাকি। আমি যতই বেশি জোরে দৌড়াই, ছায়াটাও ঠিক ততই জোরে আমার পিছনে আসতে থাকে। আমার আর বুঝতে বাকি নেই যে এটা কোনো অশরীরী আত্মা। আর দৌড়তে পারছি না। এই ভরা পেটে কি আর দৌড়ানো যায়? তাও আমি হাল ছাড়ি না। এবার সামনে একটা মন্দির দেখতে পাই। আমি মায়ের মুখে শুনেছি আত্মারা নাকি মন্দিরে উঠতে পারে না। আমি গিয়ে সেই মন্দিরে বসে পড়ি। সেই ছায়াটাও মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আমি একটু শান্তির নিঃশ্বাস ত্যাগ করে বলে উঠি, বেঁচে গেলাম বাবা। তখনই সেই ছায়াটা মেয়ের গলায় বলতে শুরু করে, আমি তোমার কোনো ক্ষতি করব না, আর তোমাকে প্রাণে মেরেও ফেলব না। আমি কোনো খারাপ আত্মা না। তুমি আমার দাদার বন্ধু। আমার বিয়ের জন্য আমাদের বাড়ি যাচ্ছ, কিন্তু গিয়ে কোনো লাভ নেই। আমি আর এই পৃথিবীতে বেঁচে নেই। এটা আমার আত্মা। যতদিন না আমার খুনির শাস্তি হচ্ছে, ততদিন আমার মুক্তি নেই। আমার আত্মা এই পৃথিবীতে ঘুরে বেড়াবে। তাই আমি চাই তুমি আমার খুনিকে শাস্তি দাও। আমার মৃত্যুর জন্য দায়ী ওই হোটেলের মালিক, যেই হোটেল থেকে তুমি আজ খেয়ে এসেছ। আজ থেকে দিন 10 আগে আমার বিয়ের গয়না গড়াতে আমি আর মা একটা অলংকার দোকানে যাই। গয়না পছন্দ করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আমাকে খিদেও পেয়েছিল প্রচণ্ড। তাই আমি মাকে বলতি, মা, আমি তাড়াহুড়ো করে অলংকার দোকান থেকে বেরিয়ে ওই হোটেলে গিয়ে উঠি। কিন্তু তাড়াহুড়োতে গয়নাগুলো আমরা নিতেই ভুলে গিয়েছি। তাই মা আমাকে খেতে বস করিয়ে দিয়ে সেই গয়নার দোকানে চলে যায়। ঠিক সেই সময় ওই হোটেলের মালিক আমার মুখ হাত পা বেঁধে রান্নাঘরে বন্দি করে দেয়। মা এসে জিজ্ঞাসা করলে বলে আমি নাকি কোনো ছেলের সাথে পালিয়ে গিয়েছি। আর সেই কথাটা মাও বিশ্বাস করে। হোটেল থেকে কেঁদে কেঁদে বেরিয়ে বাড়ি চলে যায়। আর এইখানে এই লোকটা আমার উপর প্রায় 5 দিন শারীরিক নির্যাতন চালায়। আর তারপর আমার শরীর এই নির্যাতন সহ্য করতে না পেরে একদিন শরীর থেকে আত্মা বেরিয়ে পড়ে, আর আমি মারা যাই। লোকটা এতটাই নৃশংস, আমার শরীরের মাংসগুলোকে কেটে ফ্রিজে রেখে দেয়, আর খদ্দেরদের সেই মাংসগুলোই খাওয়াই। আজ তুমি যে মাংসটা খেয়ে এসেছ, সেটাও আমার শরীরের। তাই তোমার পেটটা অমন ভারী হয়েছিল। কারণ মানুষ কি আর মানুষের মাংস হজম করতে পারে? এখন আমি চাই তুমি আমার বাড়িতে সব ঘটনাটা বলো, আর আমায় মুক্তি পাইয়ে দাও, আর ওই শয়তানের সাজা হোক। বলেই ছায়াটা আমার সামনে একবার দৃশ্যমান হয়ে উঠল। তারপর সূর্যের প্রকাশ ঘটল, আর সেই মেয়ের ছায়াটা অদৃশ্য হয়ে গেল। আমি মনে মনে বললাম, এই সব তোর মায়াজাল। আমি কি বুঝি না নাকি? আমাকে এই মন্দির থেকে বার করে মেরে ফেলার ধান্দা করছিল। আমি আরও কিছুক্ষণ মন্দিরে থাকলাম। তারপর সকাল হয়ে গেল। গ্রামবাসীরাও এক এক করে ঘর থেকে বাইরে বেরোতে আরম্ভ করল। আমিও ব্যাগটাকে হাতে তুলে আবার হাঁটতে শুরু করি, আর পৌঁছে যাই বিজয়ের বাড়িতে। কিন্তু বিয়ে বাড়ির কোনো নাম গন্ধ নেই। আমি বিজয়কে ডেকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, বিয়ে বাড়ির এই দশা কেন? বিজয় উত্তরে বলেছিল, বোন অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে, তাই আর বিয়ে হবে না। কথাটা শুনেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তারপর আমি ভাবতে লাগলাম, তাহলে সত্যি ওটা বিজয়ের বোনের আত্মাই ছিল। আমি বিজয়কে আড়ালে নিয়ে গিয়ে সব ঘটনাটা খুলে বলি। তারপর আমি আর বিজয় পুলিশ স্টেশনে সব ঘটনা জানাই। সেই হোটেল মালিকের সাজা হয়, আর আমাদের বোনের মুক্তি। তারপর সেই বিয়ে বাড়িতে শ্রাদ্ধ বাড়িতে পরিবর্তন হয়ে যায়।